নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো কল্পনা করেন যে দেশের সবচেয়ে বড় এবং জটিল একটা আইনি মামলা বিচার হচ্ছে আদালতে, ওকে, এবং কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একজন প্রখ্যাত ব্যারিস্টার বা উকিল। সো তিনি আইন বিষয়ে অসম্ভব পড়াশোনা করেছেন এবং দেশের সংবিধানে হাজারটা ধারা তার কিন্তু একদম পুরো মাথায় বসে আছে, মুখস্থ একদম সব। সো জাজ তাকে একটা জটিল কেস নিয়ে ফর এক্সাম্পল প্রশ্ন করলো। এখন ওই উকিল সাহেব, যার কথা বলছি, উকিল সাহেব কিন্তু জাজের প্রশ্ন শুনেই চোখ বন্ধ করে তার স্মৃতি থেকে লাইক আইনের ধারা আওড়ানো কিন্তু সে শুরু করবে না, রাইট? তিনি চতুরতার সাথে তার সামনে থাকা টেবিলের দিকে কিন্তু ফার্স্টে তাকাবেন এবং টেবিলে সাজানো আছে কি ওই নির্দিষ্ট কেসের মোটা মোটা ফাইল এবং তার নথিপত্র। সো তিনি কি করবেন, ফাইলটা উল্টে ঠিক ওই কেসের সেই সুনির্দিষ্ট পাতাটি কিন্তু সেই ফার্স্টে খুঁজে বের করবেন এবং জাজের সামনে ধরবেন এবং আইনের ধারা তিনি কি করবেন, তিনি মিলিয়ে নিখুঁত একটা প্রিসাইজ একটা যুক্তি দিবেন যেটা ডিফেন্ড করা কষ্ট হবে। তিনি কিন্তু প্রতিটা নতুন মামলার জন্য আবার নতুন করে তিনি ল কলেজে গিয়ে 5 বছর পড়াশোনা করে ডিগ্রি নিয়ে কিন্তু আসবেন না, রাইট? সো তার বেসিক নলেজ বা ডিগ্রি আগেরটাই আছে। তিনি জাস্ট কী করবে, তিনি জাস্ট টেবিলের উপরে থাকা এক্সটার্নাল ফাইল ব্যবহার করে নিজেকে একটু আপ টু ডেট করে রাখছেন এই ক্ষেত্রে, এই সিনারিওতে। সো আজকের এআই দুনিয়াতেও এই আপনার যেই চালাক যেই উকিল, এই চালাক উকিলের মতো কিন্তু অনেক আর্কিটেকচারাল মেকানিজম দেখা যায়, ওকে, বিভিন্ন প্রোডাক্টে আপনি দেখতে পারবেন। আর একেই আমরা টেকনিক্যাল ভাষায় বলি কি র্যাগ, যার পুরো নাম হচ্ছে আপনার রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো জেনারেল যেসব আপনার ডেভেলপার আছে তারা যখন কোম্পানির নিজস্ব ডেটা বা প্রাইভেট ডকুমেন্টের ওপর এআই চ্যাটবক্স বানাতে যায়, তারা ভাবে কি আমাকে বুঝি কোটি কোটি টাকা খরচ করে পুরা এআই মডেলটাকে একটা কি আমার ডেটা দিয়ে আবার রিট্রেন বা আপনাকে ফাইন টিউন করতে হবে। অথচ তারা জানেই না যে ফাইন টিউনিং না করেও জাস্ট কি এই উকিলের মতো একটা এক্সটার্নাল ফাইল বা ডেটাবেস সিস্টেম লেভেলে কিন্তু এআই এর সামনে বসিয়ে দিলেই কিন্তু এআইকে কি আপনার লং টার্ম মেমোরি দেওয়া সম্ভব। এটা কিন্তু অনেকেই বোঝে না। সো আজকে আমরা আড্ডার মাধ্যমে আমরা এই যে আপনার ম্যাজিক্যাল যে আর্কিটেকচার আছে কিভাবে কাজ করে সেটাই আমরা একটু ডিপ ডাউন বোঝার চেষ্টা করবো, ওকে? সো আশা করি আপনার পুরো ভিডিওটার সাথে থাকবেন। একটু বড় হবে ভিডিওটা, বাট আমি প্রমিস করছি আপনারা খুব ভালো মতো বুঝবেন। সো বার্লিন থেকে আমি নাবিদ আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মাস্টার ক্লাসের 5th ফিফথ পর্বে, ওকে? সো আজকে আড্ডা মূল বিষয় হচ্ছে আপনার এই র্যাগ, ওকে? সো এই র্যাগ নিয়ে আমরা আলাপ করব। সো আমরা আগের পর্বতে আমরা জেনেছিলাম কি যে ফাউন্ডেশন মডেলগুলো কিভাবে কাজ করে, রাইট? লাইক ফাউন্ডেশন মডেলগুলোর ট্রেনিং ডেটা একটা কি নির্দিষ্ট সময় গিয়ে লক বা ফ্রিজ হয়ে যায়। যেমন কোনো মডেলের ট্রেনিং যদি লেটসে 2025 সালের ডিসেম্বরে শেষ হয়, সে কিন্তু 2026 সালের আজকের এই লাইভ খবরাখবর বা কি আপনার কোম্পানির ভেতরে প্রাইভেট কোনো রিপোর্টের কথা কিন্তু সে নিজে থেকে জানবে না, উইচ ইজ নর্মাল। আপনি জানেন না, আপনি কীভাবে বলবেন, রাইট? কীভাবে প্রেডিক্ট করবেন? এখন আপনার মাথায় আসতে পারে তাহলে ভাই তাহলে আমি চ্যাটবক্সে প্রম্পট লেখার সময় কি হয় যে আমার কোম্পানির 10টা পিডিএফ ফাইল বা পুরা বই কপি পেস্ট করে আমি ইনপুট করে দিব, তাইলে তো আপনার এআই ওইটা পড়ে উত্তর দিয়ে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুনতে আপনার সহজ মনে হতে পারে, কিন্তু এখানে আপনার সামনে এসে দাঁড়াবে কি সিস্টেম ডিজাইনের সেই মারাত্মক একটা ওয়াল, যেটা হচ্ছে কি আপনার কনটেক্সট উইন্ডো লিমিট, ওকে, এবং কি কস্ট ক্রাইসিস। সো ফার্স্টেই এআই মডেলগুলোর একবারে কি আপনার ডেটা রিড করার একটা কি স্পেসিফিক মেমোরি লিমিট বা কনটেক্সট উইন্ডো থাকে, এটা আমরা সবাই জানি, আগের ভিডিওতে আমরা বলেছি। আপনি যদি জোর করে ফোর্স করে আপনি 1 লাখ লাইনের ডেটা তার চ্যাটবক্সে পুশ করে দেন, সে শুরুর দিকে কথা ভুলে গিয়ে মাঝখান থেকে সে কিন্তু উল্টাপাল্টা মন গড়া লজিক দিবে। মানুষের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয় না, সেম জিনিস হয়। আপনাকে একটা প্যারা হুবহু পড়াই দিলাম, দেন বললাম লাইন বাই লাইন বললো, আপনি কি বলতে পারবেন না, রাইট? সো এটাকে আমরা বলি কি হ্যালুসিনেশন। সো সে হ্যালুসিনেশন ফেস করবে। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে যে স্পেন্ডিং
আর কি খরচ, আর কি তার স্পিড। সো এআই এর প্রসেসিং হিসাব করা হয় কি প্রতিটা শব্দের টুকরা বা টোকেনের উপর বেস করে, রাইট, উইচ ইজ নর্মাল। সো আপনি প্রতিবার একটা ছোট প্রশ্ন করার জন্য যদি ব্যাকগ্রাউন্ডে পুরো আস্তে একটা বই এআইকে ইনপুট হিসেবে আপনি রিড করান, তাহলে কি হবে? তাহলে আপনার সিস্টেমের ল্যাটেন্সি কিন্তু অনেক বেড়ে যাবে এবং মাস শেষে ক্লাউড সার্ভারের বিল দেখে কোম্পানি ডিরেক্টররা লিটারালি তারা প্যানিক করবে। অলরেডি যারা বোঝে না তারা কিন্তু অনেক প্যানিক করছে। সো এই সমস্যার সমাধান করতেই কিন্তু আপনার জন্ম নিয়েছে কি আপনার র্যাগ, উইচ ইজ পুরা নাম আবার আমি যদি বলি যারা মিস করেছেন, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এই আর্কিটেকচারটা আপনাদের জন্য বোঝা এখন খুবই জরুরি। ওকে, সো কোনো কোড ডায়াগ্রাম ছাড়া আজকেও আমরা ট্রাই করব সেটা বোঝা। কয়েকটা ধাপ আছে এটা, সো এই ধাপগুলা আশা করি আপনারা বুঝবেন যদি ফুল ভিডিওটা আমার সাথে দেখেন। সো আমরা র্যাগের পেছনে আসল যে আর্কিটেকচার ব্লু প্রিন্ট আছে, সেই যেই পাইপলাইনটা আছে সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। সো প্রথম যেই ধাপটা, ফার্স্ট স্টেপ, সেটা কি? সেটা হচ্ছে যে আপনার ডেটা ইন্ডেক্সিং বা ফাইল ক্যাবিনেট তৈরি করা। ওকে, সো আপনার কোম্পানির যত প্রাইভেট ডকুমেন্ট আছে, পিডিএফ আছে বা পলিসির যেসব বই আছে, সেগুলোকে আমরা কি করব? প্রথমে ছোট ছোট টুকরা বা চাঙ্কে আমরা কি ভাগ করব। এরপর সেই টেক্সটগুলোকে আমরা কি করব? ম্যাথমেটিক্যাল নাম্বারে বা আমরা কি ভেক্টরে আমরা রূপান্তর করব, যেন আমরা কি অলরেডি আগের পর্বতে দেখেছিলাম, রাইট? সো এই ভেক্টরগুলোকে আমরা কি করব? আমরা একটা বিশেষ ধরনের স্পেশালাইজড ডেটাবেসে আমরা সেভ করে রাখবো, যাকে আমরা কি বলি? ভেক্টর ডেটাবেস। যারা অলরেডি জব সার্চিংয়ে আছেন তারা অলরেডি দেখেছেন, রাইট? এগুলো রিকোয়ারমেন্টে কিন্তু এখন খুবই ক্রুশাল একটা স্কিল। সো ভেক্টর ডেটাবেস যেমন কি অনেক উদাহরণ আছে, ক্রোমা বা পিজি ভেক্টর, আরও আপনারা সার্চ দিতে পারেন। সো এটাই হলো আমাদের উকিল সাহেবের টেবিলের উপর থাকা সেই ফাইলের ক্যাবিনেট। সেকেন্ড যেই ধাপ, দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে যে রিট্রিভাল বা সঠিক ফাইলটা খুঁজে বের করা। ওকে, সো এবার ইউজার এসে চ্যাটবক্সে একটা প্রশ্ন করবে, রাইট? এবং আমাদের লেটসে প্রশ্নটা এরকম যে আমাদের কোম্পানির লিড পলিসি বা ছুটির নিয়ম কি? সিস্টেম তখন এই প্রশ্নকে সরাসরি কি করবে? এআই মডেলের কাছে পাঠাবে না, কিন্তু সে কি করবে? সে প্রথমে প্রশ্নটাকে ভেক্টরে কনভার্ট করবে এবং ভেক্টরে কনভার্ট করে আমাদের ওই ভেক্টর ডেটাবেসে গিয়ে সে একটা সিমান্টিক সার্চ বা একটা কি সিমান্টিক সার্চ বা আমি যে বাংলায় বলি একটা অর্থভিত্তিক সার্চ সে চালাবে। এবং ডেটাবেস তখন কি করবে? পুরা 10,000 পাতার বই স্ক্যান না করে জাস্ট ছুটির নিয়মের সাথে মিল থাকা সবথেকে রেলিভেন্ট বা প্রাসঙ্গিক 2 বা 3টা প্যারাগ্রাফ বা চাঙ্ক সে কিন্তু খুঁজে বের করে এনে সেই সিস্টেমের হাতে ধরাই দিবে। অ্যান্ড ধাপ 3 যেটা হচ্ছে, উইচ ইজ স্টেপ 3, সেটা হচ্ছে আপনার অগমেন্টেশন অ্যান্ড জেনারেশন। ওকে, সো এই সিস্টেম কি করবে? ওই আপনার খুঁজে পাওয়া স্পেসিফিক 3টা প্যারাগ্রাফ বা ইউজারের মূল যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে সুন্দর করে একসাথে সে কি করবে? জুড়ে দিবে এবং সে একটা প্রম্পট বা একটা সে কনটেক্সট তৈরি করবে। ওকে, সো প্রম্পটটা দেখতে অনেকটা এরকম হবে যে ওকে, এখানে আমাদের কোম্পানির ছুটি নিয়মের কিছু অফিসিয়াল তথ্য দেওয়া হলো এবং এই তথ্যের উপর ভিত্তি করে গ্রাহকের প্রশ্নের তুমি উত্তর দিবে, এরকম আর কি, স্ট্রেট ফরওয়ার্ড। এবার এই অপটিমাইজ প্রম্পটটি চলে যাবে কি আপনার মেইন এআই মডেলের কাছে এবং এআই তখন কোনো হ্যালুসিনেশন ছাড়া জাস্ট ওই নিখুঁত উত্তরের উপর ভিত্তি করে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু কাস্টমারকে মানুষের ভাষায় সে কিন্তু উত্তর দিয়ে দেবে। একবার আপনি একটু ভেবে দেখেন, পুরা প্রসেসটাতে আমরা মডেলের কোনো কোড বা ইন্টারনাল প্যারামিটার কিন্তু আমরা চেঞ্জ করি নাই, রাইট? অথচ এআই আপনার কোম্পানির একদম লেটেস্ট এবং সিক্রেট ডেটা ব্যবহার করে সে কিন্তু নিখুঁতভাবে প্রিসাইসলি উত্তর দিয়ে দিল, কোনো জগা খিচুড়ি না, একদম প্রিসাইজ যেটা চাওয়া হচ্ছে সেটাই কিন্তু সে উত্তর দিয়েছে। সো এটা কি আমরা বলি র্যাগ। ওকে, র্যাগ আর্কিটেকচার আর কি, মানে আমরা আর্কিটেকচারাল আলাপ করছি। সো চাঙ্ক সাইজ কি বলে, হ্যাঁ আরেকটা জিনিস, হ্যাঁ। সো এখন আপনার কি চাঙ্ক সাইজ আমি বলছিলাম কারণ ওই চাঙ্কের ব্যাপার ছিল, বাট হ্যাঁ ওইটা বলা এখন রিপিটেটিভ হবে, আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। সো একজন সিস্টেম আর্কিটেক্ট হিসেবে এই র্যাক পাইপলাইন ডিজাইন করার সময় আপনার কিন্তু আপনার নেওয়া
সবথেকে বড় যেই টেকনিক্যাল ডিসিশন হতে পারে সেটা সেই ডিসিশনটা বা সেই ট্রেড অফটা কিন্তু আপনাকে ফার্স্টে বুঝতে হবে। এখানে কিন্তু 10 মিনিট, ওকে। সো এখানে কিন্তু আপনাকে ফেস করতে হবে কি আপনার চাঙ্ক সাইজ ভার্সেস আপনার যেই কনটেক্সটের যেই ডিটেইল, ওকে। হ্যাঁ, সো চাঙ্ক সাইজ আর আপনার কনটেক্সটের ডিটেল এই দুইটা, ওকে। সো আপনার কোম্পানির বড় পলিসির বইগুলাকে আপনি যখন কাটবেন, সো ওই কাটার সময় আপনি যদি চাঙ্কের সাইজ খুব ছোট ছোট করেন, যেমন প্রতি টুকরাতে মাত্র লেটসে 50টা শব্দ, তাহলে কিন্তু ভেক্টর ডেটাবেস খুব দ্রুত আপনার সার্চ করতে পারবে এবং কি আপনার ক্লাউড কস্ট অনেক কমাতে পারবে, ওকে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে ছোট টুকরা করার সময় বা করার কারণে আপনার সেন্টেন্সের পেছনের যেই আপনার মূল যেই অর্থ আছে বা যেই কনটেক্সট আছে সেটা কিন্তু আপনার হারিয়ে যেতে পারে, যার ফলে কি এআই একটা কি অসম্পূর্ণ একটা অ্যান্সার দিয়ে দিবে। সো অন্যদিকে আপনি যদি চাঙ্কের সাইজ অনেক বড় করে ফেলেন, যেমন প্রতি টুকরাতে 1000 শব্দ, তাহলে কিন্তু আবার এআই পুরা কনটেক্সট খুব ভালোভাবে বুঝে যাবে। কিন্তু আপনার ইনপুট টোকেনের সাইজ বেড়ে যাওয়ার কারণে সিস্টেমের ল্যাটেন্সি বলেন এবং জিপিইউ বিল বলেন, এগুলো কিন্তু অনেক অনেক বেড়ে যাবে, রাইট? তাই একজন স্মার্ট এআই ইঞ্জিনিয়ার জাস্ট কিন্তু আন্তাজে ডেটা কাটবেন না, তিনি ব্যবহার করবেন কি অ্যাডভান্স র্যাগের যেসব টেকনিক্স, ওকে, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশনের যে টেকনিকগুলো, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, প্যারেন্ট চাইল্ড চাঙ্কিং বা রির্যাঙ্কিং, এক কথায় যদি বলি। সো তিনি প্রথমে কি করবে, ছোট চাঙ্ক দিয়ে ডেটাবেসে ফার্স্ট একটা সার্চ মারবে, একটা গেল, এবং সঠিক প্যারাগ্রাফটা সে খুঁজে যখন পাবে, তার চারপাশের বড় কনটেক্সট বা প্যারেন্ট যেই চাঙ্ক আছে সেইটুকু টেনে নিয়ে এআই মডেলকে তিনি কি করবেন, সাপ্লাই দিয়ে দেবেন, ওকে। খুবই সিম্পল। এবং এর ফলে কি হবে, স্পিডও কিন্তু বজায় থাকবে, আবার আপনার তথ্যের যেই গভীরতা আছে সেটাও কিন্তু নষ্ট হবে না। সো আর্কিটেকচারের এই যে আপনার সূক্ষ্ম যেই ব্যালেন্সগুলো আছে সেগুলো জানাই হলো একজন প্রো ইঞ্জিনিয়ারের, আমি কি বলতে পারি, আসল দায়িত্ব বা আসল কাজ, ওকে। সো আশা করি আপনারা র্যাগ আর্কিটেকচার অলরেডি মোটামুটি বুঝেছেন। এআই ইঞ্জিনিয়ারিং দুনিয়ায় এটা কিন্তু এখন প্রায় বিপ্লব এনে ফেলেছে, ওকে। অনেক টাকা বাঁচিয়ে ফেলেছে, কোটি কোটি টাকা সেভ করে ফেলেছে, কারণ এটা কি করে আপনার মডেল রিট্রেন করার দিন কিন্তু এখন প্রায় শেষ। সো আপনি যদি সঠিক ডেটা পাইপলাইন জানা থাকে করে থাকেন, আর আপনার যদি ভেক্টর ডেটাবেসের কম্বিনেশনটা ঠিক থাকে, তাহলে যে কোনো এআইকে কিন্তু কোম্পানি সব থেকে রিলায়েবল এবং আপ টু ডেট এমপ্লয়ি বানাতে কিন্তু মানে বানানো জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, ওকে। সো এই আর কি। সো প্রতি পর্বের মতো আজকেও আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিব। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি আপনাদের প্রজেক্টে কখনো এই র্যাগ ইউজ করেছেন কিনা? হয়তো অনেকে আপনারা ভাইব কোডিং করে হয়তো বানিয়ে ফেলেছেন নিজের অজান্তেই, বাট আপনারা আসলে জানতেন না আর্কিটেকচারটা কীভাবে কাজ করে। সো আজকে কিন্তু আপনারা কোডটা যখন আপনি রিভিউ করবেন, আপনারা কিন্তু খুব ভালো মতোই বুঝবেন, ওকে। সো আপনারা যদি ইউজ করে থাকেন র্যাগ, আপনারা কমেন্টে জানাতে পারেন, আর যাদের জন্য এটা নিউ তারাও জানাতে পারেন, অ্যাটলিস্ট আপনারা নতুন কিছু শিখতে পারলেন। সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করব। আর ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস বলবো, এই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা একদম নতুন শিখছে। সো আপনারা যদি এটাকে লাইক করেন, শেয়ার করেন, তাহলে কিন্তু এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। সো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি যেহেতু এত এফোর্ট দিচ্ছি আপনাদের জন্য, আপনারাও আমার জন্য একটু হলেও এই সাপোর্টটা দেন। এটা তো কোনো টাকা পয়সা লাগছে না, রাইট? আপনারা একটু লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যাদের এটা দরকার। আপনার মাধ্যমে হয়তো অন্য একজন এই ফ্রি রিসোর্সটা দেখতে হবে এবং এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, ওকে। তাহলে আমিও আরও বেশি মোটিভেশন পাবো আরও নতুন নতুন এরকম ভিডিও বানাতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ফর স্টেইং উইথ নাবিদ ইন মোশন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আপনারা আশা করি এই প্লেলিস্টের সাথেই থাকবেন, কারণ এই প্লেলিস্টটা একটু বড় হতে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারা বাই বাই, পিস আউট ফ্রম ব্যালি। তারা